কমিশন গঠনে সার্চ কমিটির সঙ্গে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠকের খবর। অনাস্থা সৃষ্টি হয় এমন নির্বাচন কমিশন গঠন না করার পরামর্শ দিয়েছেন দেশের 12 বিশিষ্ট নাগরিক। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। যাদের নির্বাচন কমিশনার হিসেবে বিবেচনা করা হবে তাদের পেছনের ইতিহাস অনুসন্ধানের উপরও জোর দেন তারা। আস্থা সংকটের উপরে দাঁড়িয়ে থেকে যদি আমরা চলতে থাকি কিংবা দাঁড়িয়ে থাকতে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। কাজে আজকে একটা সার্চ কমিটি গঠিত হয়েছে, যে আস্থা সংকটের কথা এতদিন ধরে আসছিল সেটা অনেকটা প্রশমিত হয়ে গেছে। আমি মনে করি যে এরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমাদের সমাজের, যারা দীর্ঘদিন ধরে তাদের পেশাগত জীবনে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আস্থা আনাটাও কিন্তু জনগণের একটা নৈতিক দায়িত্ব। দেশপ্রেম আছে, স্বাধীনতার মূল্যবোধ আছে, যারা ত্যাগ তিতিক্ষা নজির রেখেছে, যাদেরকে দেশের মানুষ অ্যাকসেপ্টেবল অনেস্ট ইন্ডিভিজুয়াল আর লোক মানে, তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। সৃষ্টি হয় যখন আমরা যাদের ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করি তাদের এই ব্যাকগ্রাউন্ড চেক না করে যদি আমরা, সেইটা একটা কারণ হয় যে যারা আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সেরকম লোক যদি হয় তাহলে একটা অবস্থা সৃষ্টি হয়। কারণ আমাদের দেশের রাজনীতিটা একটা বিভাজিত রাষ্ট্র। তবে আমরা এই কথা বলি না যে তারা পলিটিক্যালি নিউট্রাল হচ্ছে, সব মানুষেরই একটা পলিটিক্যাল থাকে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এমন হতে হবে যে তারা অতীতে ছাত্র জীবনে হোক কিংবা পরবর্তী কর্মজীবনে হোক তারা কোনো ধরনের কোনো রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত, অর্থাৎ তারা কোনো পার্টি পোস্ট হোল্ড করেন নাই। এদিকে সার্চ কমিটির প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 5 জন সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনারের নাম দেয়া নিয়ে 20 দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপি পল্টনের কার্যালয়ে এই বৈঠকে নাম প্রস্তাবের ক্ষেত্রে ঐকমত পোষণ করেছেন 20 দলের মহাসচিবরা। বৈঠক শেষে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ সাংবাদিকদের জানান, সার্চ কমিটির প্রস্তাব অনুযায়ী নিজ নিজ দলের পক্ষ থেকেও নাম দেওয়া হবে। আমরা তো 20 দলীয় জোটের সবটা 20টা সংগঠনই ছিলাম, তবে এই মহামান্য রাষ্ট্রপতি আমাদের মধ্য থেকে বিএনপি সহ 6টা পার্টিকে ডেকেছিলেন। আলোচনায় পার্টিসিপেট করছি, সব দলের পক্ষ থেকে নাম পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে নির্বাচন কমিশন গঠনে কেন তৈরি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট 4 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক পদে নিয়ম বহির্ভূত নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্টের আরও একটি বেঞ্চ। খান আলামিন রিপোর্টে বিস্তারিত। গত 11 জানুয়ারি সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে কেন আইন করা হবে না তা জানতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। পরে সার্চ কমিটির বৈধতা নিয়েও তিনি আরেকটি রিট করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ দুটি রিটের শুনানি শেষে নির্বাচন কমিশন গঠনে কেন আইন করা হবে না তা জানতে রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নির্বাচন কমিশন গঠনের উপর নিষেধাজ্ঞা চাইলে আদালত তা নাকচ করে দেন। সার্চ কমিটি বিষয়ে কোনো আদেশ না দিলেও 118 অনুচ্ছেদ অনুযায়ী আইন তৈরি করে ইসি গঠন করার কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে 4 সপ্তাহে একটি রুল জারি করেন। এই রিটের বিবাদী হলেন আইন সচিব, ক্যাবিনেট সচিব, পার্লামেন্টের সচিব এবং চিফ ইলেকশন কমিশন। এদিকে গত 29 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে খন্দকার তোফায়েল আহমেদ নামে এক ছাত্রকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা হিসেবে মাধ্যমিকে 4.25 উল্লেখ করা থাকলেও তার ছিল 3.19। সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ পড়েন HM মিরাজ সৌরভ নামে আরেক প্রার্থী। পরে আদালতে রিট করেন সৌরভ। রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি ATM সাইফুর রহমানের বেঞ্চ তোফায়েলের নিয়োগ কেন অবৈধ হবে না এবং কেন সৌরভকে নিয়োগ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেন। আদালত বলেছে আপনার রুলটা 10 দিনের মধ্যে রেডি করে নিয়ে আসেন, আমি শুনানি করে দেব, কারণ এটা অত্যন্ত একটা অনিয়ম হয়েছে যেটা গ্রহণযোগ্য নয়। এখানকে 8 জনকে উপরে রুল ইস্যু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি অ্যাডমিনিস্ট্রেশন, প্রভিসি এডুকেশন, রেজিস্ট্রার
এবং দ্য চেয়ারম্যান অফ দ্য ফিলোসফি ডিপার্টমেন্ট। এদিকে সিলেটের শিশু রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয়। খান আলামিন, RTV, ঢাকা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাছাই করবে সার্চ কমিটি, এমন আশা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা নিরপেক্ষ লোক চাই যার উপর আস্থা রাখা যাবে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এরশাদ বলেন, বিএনপি নির্বাচন না করলে তাদের নিবন্ধন বাতিল হবে। তবে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পরে হাসপাতাল ঘুরে দেখেন সাবেকের রাষ্ট্রপতি। যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা 12 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, এমন বিধান যুক্ত করে যৌতুক নিরোধ আইন 2017 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া চলতি বছরের হজ প্যাকেজ 2017 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। জুলহাস কবিরের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে যৌতুক, হজ প্যাকেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরে অনুমোদন দেয়া হয় বেশ কিছু আইনের। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। সবাই যৌতুকের আগে যে আইন ও অধ্যাদেশগুলো ছিল তা সমন্বয় এবং নতুন কিছু বিধি অন্তর্ভুক্ত করে যৌতুক নিরোধ আইনের অনুমোদন দেয়া হয়। যদি যৌতুকের জন্য কাউকে প্ররোচিত করা হয় বা অঙ্গহানি ঘটায়, তার জন্য শাস্তির একটু কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে 7 নম্বর ধারায়। এখানে বলা হয়েছে যে আত্মহত্যার প্ররোচনা করার জন্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডিত হইবেন। আইনে যৌতুকের জন্য নারীর ক্ষতি বিবেচনায় অর্থদণ্ড সহ আমৃত্যু ভরণ পোষণের বিধান রাখা হয়েছে। আত্মহত্যার প্ররোচনা করার জন্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, আর যে মারাত্মক জখম করে তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনা বা মৃত্যু ঘটানোর চেষ্টা বা অঙ্গহানি করা, এগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে। মিথ্যা অভিযোগ করলে একটা নতুন বিধান করা হয়েছে যে কোনো ব্যক্তি এ বিষয়ে মিথ্যা অভিযোগ বা মামলা করিলে উহা একটি অপরাধ হইবে এবং তোর জন্য অনধিক 1 বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয়। এছাড়া সভায় সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 1 এর আওতায় 3,81,508 টাকা এবং প্যাকেজ 2 এর আওতায় 3,19,355 টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,56,537 টাকা নির্ধারণ করে চলতি বছরের হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়েছে। এবছর 1,27,198 জন হজে যেতে পারবে বলেও জানান সচিব। সকল হজ গমনকারীকে MRP পাসপোর্ট নিয়ে যেতে হবে। আরেকটা হলো যে হজ যাত্রীদের কুরবানি বাবদ ব্যয়ের অর্থ সৌদি আরবস্থ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের কুপন ক্রয়ের মাধ্যমে প্রদান করতে হবে, সরাসরি কিনতে পারবে না, অর্থাৎ ওই ব্যাংক নিজেরাই কুরবানি করে দিবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সকল হজ যাত্রীর জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাবার সরবরাহ করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার প্রত্যেক হজ যাত্রীকে হজ এজেন্সিকে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে। এছাড়া জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন 2017 এর নীতিগত অনুমোদন দেয়া হয়। জুলহাস কবির, RTV, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃতদন্তের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে শুনানি করছেন আসামি পক্ষ ও দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। সোমবার এই মামলায় খালেদা জিয়ার 342 ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তার উপস্থিতিতে মামলাটির পুনঃতদন্তের আবেদন জানান খালেদার আইনজীবী। এর আগে সকাল 11:15টার দিকে আদালতের এজলাস কক্ষে ঢোকেন খালেদা জিয়া। অরফানেজ মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ আসামি মোট 6 জন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 32 জন সাক্ষী। দুর্নীতি অনুসন্ধানে বিমানের প্রধান কার্যালয়ে বলাকা পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম।
সকালে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বিমান কার্যালয়ে যায়। বছর বছর ধরে চলা বিমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রতিনিধি মহল। এদিকে দুদকের আরও একটি দল দুর্নীতি অনুসন্ধানে রাজধানীর ওয়াসা কার্যালয়েও যায়। পরে সাংবাদিকদের জানান, দুদকের দল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে। এ সময় সুনির্দিষ্ট বিষয়ে কাগজপত্র চাওয়া হয় ওয়াসার কাছে। এ সময় দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়। সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধনগুলো টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারার গোল চত্বরে বিকালে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক, ক্যামেরা পার্সন ও সংবাদকর্মীরা অংশ নেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা প্রদান, জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি করেন মানববন্ধনে আসা প্রতিবাদী সাংবাদিকরা। নির্বিচারে পানি তোলায় রাজধানী সহ দেশের প্রায় সব জায়গায় প্রতি বছর নামছে পানির স্তর। এতে নতুন করে বসাতে হচ্ছে গভীর নলকূপ। এভাবে পানি তোলায় মাটি হারাচ্ছে উর্বরতা, ভারসাম্যহীন হচ্ছে পরিবেশ। ভবিষ্যতে সুপেয় পানির চ্যালেঞ্জ নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন ইসরাফিল বাবু। মুজিবুর রহমান সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের পানির পাম্পে কাজ করেন। বছর দশকের কর্মজীবনে একই জায়গায় 3 বার তাকে গভীর নলকূপ বসাতে হয়েছে। প্রথম টিউবওয়েল থেকে পানি পাওয়া গেছে 2 বছর, তা নষ্ট হয়, বসানো হয় দ্বিতীয়টি, সেটিও বেশি দিন চলেনি। ফলে 3 বছর আগে এখানেই বসানো হয় তৃতীয় পাম্প। প্রথম দিকে পাম্প দিয়ে মিনিটে পানি উঠত 3600 লিটার। 3 বছর পর তা নেমে এসেছে 1700 লিটারে। ওকে করি লিখি এইটা 2800, 2400, 2000, 1900, 1700, এখন 1700 মধ্যে আছে। এটা যে সময় দেখা যায় কমতে কমতে 500 লিটার আসলো, এটা পাম্পটা ডেড। কেবল শহর নয়, গ্রামেও একই অবস্থা। নারায়ণগঞ্জের লোহারপুর গ্রামের প্রায় সব বাড়িতেই একটি করে অগভীর নলকূপ আছে। তবে পানির স্তর নামতে থাকায় কয়েক বছর পরপরই নতুন করে টিউবওয়েল বসাতে হয়। আবার পানি পাওয়া গেলেও ভালো পানি মেলে না, তাই হাজার হাজার টাকা খরচ করে 900 ফিট গভীরে বসানো হয়েছে নলকূপ। এরপর বছর খানেক পানি তোলা গেলেও এখন পুরোই নষ্ট। আমাকে স্কুলে একটা দিয়েছিল 1400 ফিট, আস্তে আস্তে দেখে লাল পানি, উল্টা পানি বার হয়, আর তার মধ্যে এই ফসা পড়ে যায়। স্কুলেরটাও নষ্ট হয়, 1400 ফিট স্কুলেরটা দেওয়া। ওয়াসার হিসেবে ঢাকায় পানির স্তর নামছে বছরে গড়ে 9 ফুট করে। দেশের অন্যান্য স্থানে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে গ্রামাঞ্চলেও। আর আমরা এখনো মনে করি একটা বড় সমাধান হতে পারে পাইপ ওয়াটার সাপ্লাই, ইভেন ইন দ্য রুরাল এরিয়াস, যেখানে খুব বড় না, ডিসেন্ট্রালাইজড পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম, যেখানে একটা সার্টেন বডির কাজ হবে পানিটাকে উইথড্র করে লোকাল লেভেলে ট্রিট করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেখানে পানির স্তর নেমে যাওয়ার ইস্যুটা আছে সেখানে সার্ভিস ওয়াটারে চলে যাওয়া যেতে পারে, কিন্তু পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম হলে মানুষের উপর প্রথম কথা এটার সেন্ট্রাল কন্ট্রোল থাকে, এবং এসডিজি আপনাকে যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে আপনাকে তো ওয়াটার কোয়ালিটি মেনটেন এনশিওর করতে হবে। বাড়িতে বাড়িতে ইন্ডিভিজুয়ালি এটা চেক করা, দেখা খুব ডিফিকাল্ট। রাজধানীতে পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে 80 ভাগ আর ভূ উপরস্থ পানি 20 ভাগ আনা হচ্ছে বুড়িগঙ্গা, শীতলক্ষা থেকেও। তবে এসব নদীর পানি নষ্ট হয়, লক্ষ্য এখন পদ্মা, মেঘনা। এরপর কোথা থেকে? ঢাকা শহরে যে হারে আমরা পানি উত্তোলন করছি আন্ডারগ্রাউন্ড, সেই হারে পানি উত্তোলন করলে এটা ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। যে পরিমাণ রিচার্জ হওয়া দরকার বৃষ্টির দ্বারা, অন্যান্য কিছু দ্বারা, সেই পরিমাণে রিচার্জ হচ্ছে না। ক্ষেত্র বিশেষে 1000 থেকে 1200 বা অ্যাকুইফায়ার থেকে আমাদেরকে পানি উত্তোলন করতে হয়। আমরা এর থেকে আমাদের ফোকাস চেঞ্জ করে সারফেস ওয়াটারে যাচ্ছি। অন্যদিকে গ্রামাঞ্চলের এখনো একমাত্র ভরসা মাটির নিচের পানি। এই পানিও অফুরন্ত নয়। এভাবে অপরিকল্পিতভাবে পানি ওঠাতে থাকলে এক সময় কি হবে তা ভাববার সময় এসেছে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। সংবাদ এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরছি তখন থাকছে
অবৈধ দখল মুক্তে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। এবং সিলেট চট্টগ্রাম থেকে সৌদি আরব বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের, যাত্রী ও পণ্য পরিবহনে লাভবান হওয়ার আশা। সন্ধ্যার সংবাদ দেখছেন আর টিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত এবং আমি সাবরিন শাকামিন। রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। সোমবার দুপুরে রাজধানীর টিকাটুলির রামকৃষ্ণ মিশনে পরিচ্ছন্নতা অভিযানে তিনি এই হুঁশিয়ারি জানান। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ছড়িয়ে দিতে সোমবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে স্কুলের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর সঙ্গে একাত্ম হলেন কাউন্সিলর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরিবর্তন চাই, স্ফুরণ এলাকার ছাত্রছাত্রী এবং এলাকাবাসী আগামী 1 বছর এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবে। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সার্বিকভাবে সাহায্য দেবে। এ সময় তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করছে, অথচ গুটি কয়েক সুবিধাভোগী ও জনপ্রতিনিধি হকারদের উস্কানি দিচ্ছে। আনরেজিস্টার্ড হকার ইউনিয়ন এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিছু জনপ্রতিনিধিও অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে, উস্কানি দিয়ে এই কর্মকাণ্ড ব্যাহত করবার জন্য সম্পৃক্ত হয়েছেন। তাদের এই সমস্ত কর্মকাণ্ড মহামান্য আদালতের অবমাননার শামিল। তিনি আরো জানান, গুলিস্তান মতিঝিল এলাকা স্থায়ীভাবে দখলমুক্ত করার পর পর্যায়ক্রমে অন্যান্য এলাকাও অবৈধ দখলমুক্ত করা হবে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকার ফুটপাত এবং রাজপথ এই শহরের জনগণের কাছে ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রয়োজন অনুযায়ী হকারদের পুনর্বাসনের বিভিন্ন উদ্যোগের কথাও জানান মেয়র। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। দেশে 94 উপজেলার মতো প্রথম পর্যায়ে এবার ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। এতে খুশি স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে গেছে সদরপুরের যাচাই বাছাই। ফরিদপুর স্টাফ রিপোর্টার জাকির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের সিরাজুল ইসলাম 71-এ পুলিশে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সে সময় বিধ্বস্ত নুরিখালী ব্রিজের নিচে শত্রুপক্ষের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়ে ডান পা হারান এই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পা হারানোর পরও লাল বার্তায় নাম ওঠেনি অসহায় এই মুক্তিযোদ্ধার, তাই বাধ্য হয়ে যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে এসেছেন তিনি। নাম্বার দিলেন, সেই নাম্বার অনুযায়ী আমি মুক্তি সনদপত্রটা উঠে নিয়ে আসলাম, কিন্তু গাছ পর্যন্ত আমার লাল বইতে নাম ওঠেনি। নিজেদের সহযোদ্ধা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। এখন আমি কামনা করি সিরাজ ভাই সে যাতে পূর্ণ ভাতা পাতি পারে মুক্তিযোদ্ধা হিসেবে। এর আগে যে তালিকাগুলি হয়েছে প্রত্যেকটা তালিকায় কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা যাদের 71 সালে কোনো ভূমিকাই ছিল না। আমি আমার পিতা মরহুম কাজী মুজিবুর রহমানের নামে অনলাইনে আবেদন করেছি। বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করা হলেও কোনো তালিকায় ওনাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যাচাই বাছাই কার্যক্রম শুরু হওয়ায় খুশি জেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা। সঠিক মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে আমরা দেশ এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই। অন্যদিকে বর্তমানে মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা বোয়ালমারীর 55 জন ও সদরপুরের 166 জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার লিখিত অভিযোগ পড়েছে। তবে এই অভিযোগকে মিথ্যা দাবি করছেন তারা। রাজনৈতিক কারণও হতে পারে, ব্যক্তিগত শত্রুতার কারণ হতে পারে, কে বা কারা দোষে তা এখনো জানতে পারিনি। এটা সম্মানহানির জন্য তো করেই, হেয় প্রতিপন্ন করার জন্য সমাজে। আশা করছি আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং আমরা কমিটির মাধ্যমে এবং ওপেন শুনানির মাধ্যমে বিষয়টা আমরা নিষ্পত্তি করতে পারবো। সবার সহযোগিতায় এবার একটি স্বচ্ছ তালিকা প্রকাশ পাবে, এমনটাই আশা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। সৌদি আরব থেকে সিলেট ও চট্টগ্রামে বিমানে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এমনটি হলে যাত্রী ছাড়াও পণ্য পরিবহনে প্রবাসীরা লাভবান হবেন। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে রিয়াদে বিমান কর্তৃপক্ষ। সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বশিরের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল হাসান।
প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন সৌদি আরবে। এদের অর্ধেকেরই বসবাস রাজধানী রিয়াদে, যাদের বেশিরভাগ আবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের। কিন্তু রিয়াদ থেকে সিলেট চট্টগ্রামে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় নামতে বাধ্য হচ্ছেন তারা। কেউ কেউ দুবাই, কাতার ও ওমানে ট্রানজিট নিয়ে সিলেট চট্টগ্রামে নামলেও এজন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে। তাই রিয়াদ থেকে সিলেট চট্টগ্রামে সরাসরি ফ্লাইটের দাবি প্রবাসীদের। আমাদেরকে যদি প্রতি সপ্তাহে একবার একটি ফ্লাইট সুযোগ করে দেওয়া হয় অথবা মাসে 2টি ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় রিয়াদ টু সিলেট, আশা করি প্রচুর পরিমাণের আমাদের অনেক যাত্রীর উপস্থিতি আছে এবং অনেক যাত্রীর আগ্রহ আছে। বাংলাদেশ সরকার যেরকম এইটা থেকে লাভবান হবে, তার পাশাপাশি আমরাও এইটা সুযোগ থেকে বঞ্চিত হব না। প্রতি বুধবারে একটা ফ্লাইট দেওয়া হচ্ছে সিলেটে, এই হিসাবে যদি রিয়াদে একটা ফ্লাইট দেওয়া হয় তাহলে আমরা সিলেটবাসীর উপকৃত হব, আমাদের কষ্ট থেকে আমরা খুশি হব এবং বিশেষ করে ফরেন রেমিটেন্স সেটা আমরা আরো ব্যাংকিং চ্যানেলে পাঠাইতে আরো দ্রুত গতিতে আমরা উৎসাহিত হব। সরাসরি রিয়াদ টু চট্টগ্রাম যেতে পারি, তাইলে আমরা সব বিমানের যাত্রী সব বাংলাদেশের বিমানেই সমস্ত যাত্রী বহন করতে পারবে ইনশাল্লাহ, আমরা এইটুকু আশা রাখি। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কাজ করছে সৌদি আরবে বিমান কর্তৃপক্ষ। যেহেতু এখন শুধুমাত্র সিলেটে কার্গো খালাস হচ্ছে, সিলেটের ফ্লাইটটা হলে কার্গো বিজনেসটাও স্মুথলি চাইতে পারতো, সিলেট ফ্লাইট হলে কার্গো এবং প্যাসেঞ্জার দুইটাই পারবে। বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে রেখে শিগগিরই ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে এমন আশা প্রবাসী বাংলাদেশিদের। ইমরুল হাসান, RTV। দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক হ্যাভেলস ইউভি ব্র্যান্ডের গাড়ি আনলেও এসি অটোস লিমিটেড। সকালে রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবে চায়না হ্যাভেলস ইউভি ব্র্যান্ডের গাড়ির বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। এতে এসি অটোজের সিইও আজহারুল ইসলাম বলেন, নতুন মডেলের H2, H6 কপি ও H9 গাড়িগুলো অত্যাধুনিক ও সুলভ মূল্যে গাড়ি প্রেমীদের চাহিদা মেটাতেই বাজারে আনা হয়েছে। ফেব্রুয়ারি মাস জুড়েই ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আমাদের প্রতিটা মডেলে 2 লাখ টাকা করে ছাড় থাকবে, যেটা H2 সেটা 25 লাখ, আর ল্যান্ড ক্রুজার প্রাডো শেপের যে আমাদের বড় প্রিমিয়াম এসইভিটা আছে সেটা আমরা 45 লাখে অফার করছি আর কি। ভোলায় এডিসন গ্রুপের আয়োজনে 5 শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে শহরের টাউন স্কুল খেলার মাঠে এই কম্বল বিতরণ করা হয়। স্থানীয় ডিস্ট্রিবিউটর মশিউদ্দিন আল মাহিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌর কাউন্সিলর আতিকুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার ফিরোজ আহমেদ, জোনাল সেলস ম্যানেজার হাবিবুর রহমান। পরে জেলা প্রশাসক দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এবং স্যার অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে আন্তরিকতা নিয়ে বয়স্ক মহিলা উপস্থিতি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের যে নির্ধারিত আয়োজন আপনারা। আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। কানাডার কুইবেকে মসজিদে বন্দুকধারীদের হামলা, প্রাণ গেল 6 জনের। মিয়ানমারি গুলিতে নিহত সূচির মুসলিম উপদেষ্টা। এবং ঢাকায় আন্তর্জাতিক আর্চারিতে 6 স্বর্ণের ওয়াদা পূরণ স্বাগতিকদের। বাংলাদেশ গেমস আয়োজনে আবারও ধোঁয়াশা, হতাশ খেলোয়াড় সংগঠকরা। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি শারমিন ইফাত। কক্সবাজারের রুখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির দ্বিতীয় দিনের মতো পরিদর্শন করেছে কোফি আনান কমিশন। দ্বিতীয় দিনে 40 নারী, 18 শিশু ও 12 জন পুরুষের সঙ্গে কথা বলেন তারা। পরে দুপুরে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে কমিশন। বৈঠকে আনান কমিশনের 3 সদস্য সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীকাল ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে আনান কমিশন। এবারে এক নজরে দিনের আরো কিছু খবর জানাচ্ছেন অভি ইসলাম।
খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল চকবাজার থানা বিএনপি। রাজধানীর রহমতগঞ্জ এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ও ঢাকা ৭ নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ তুহিন আব্দুল্লাহ। টাঙ্গাইল প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন। তুহিন আব্দুল্লাহ টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে ২০১৩ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে বিদেশে যাওয়ার প্রবণতা কমিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানালেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫০০ সফল কিডনি প্রতিস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে কিডনি সংক্রান্ত আইনের সংশোধন আনারও দাবি জানান এই চিকিৎসক। মুক্তিযুদ্ধে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য সহ ৫ জামাত সমর্থকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে অভিযুক্তরা নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় গণহত্যা ও ধর্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলেও জানান সংস্থাটির প্রধান এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে, এমন মন্তব্য করলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার কুইবেক শহরের প্রধান মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৬ জন, আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুইবেকের প্রধান মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে নির্বিচারে গুলি চালায় ৩ হামলাকারী। ওই সময় মাগরিবের নামাজ আদায় করছিলেন ৪০ জন মুসল্লি। একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন শীর্ষ আইনজীবী ও অং সান সুচির দল এনএলজি উপদেষ্টা কোনি। ইন্দোনেশিয়ায় সরকারি সফর শেষে রোববার ইয়াঙ্গুন বিমানবন্দরের কাছে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ জানায় তার মাথায় গুলি করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে কিলিন নামে ৫৩ বছরের এক লোককে আটক করেছে পুলিশ। শরণার্থী ও অভিবাস ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় বিশ্ব। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়। ২ শতাব্দীরও বেশি সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন আরও ৬ বার। বিস্তারিত মুজাহিদ হাসানের রিপোর্টে। ১৮৮২ সালের মে মাস প্রথমবারের মতো চীনা খনি শ্রমিকদের বহিষ্কারাদেশ দেয় যুক্তরাষ্ট্র। দ্য চাইনিজ এক্সক্লুশন অ্যাক্টের আওতায় ১০ বছরের জন্য দক্ষ অদক্ষ চীনা খনি শ্রমিকদের বহিষ্কার করে দেশ। ১৮৯২ সালে একটি বাতিল করে দ্য গিয়ারি অ্যাক্ট নামে তা আরও ১০ বছরের জন্য বাড়ানো হয়। ১৯৪৩ সালে নতুন অ্যাক্টের মাধ্যমে চীনাদের ব্যাপারে সুর নরম করে যুক্তরাষ্ট্র। ১৯০৩ সালের মার্চ মাস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সময় অ্যানার্কিস্ট এক্সক্লুশন অ্যাক্ট তৈরির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় নৈরাজ্যবাদী ও রাজনৈতিক চরমপন্থীদের। পরে কিছুটা সংশোধন করে ইমিগ্রেশন অ্যাক্ট নামে নতুন অ্যাক্ট করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। যুদ্ধের বাস্তবতায় শরণার্থীদের সংখ্যাও হু হু করে বাড়ছে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জার্মানি থেকে ইহুদি শরণার্থীদের দেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা দেন। বছরে ২৬,০০০ জার্মান ইহুদির যুক্তরাষ্ট্রে প্রবেশের সংখ্যা কমিয়ে আনা হয়। আগস্ট ১৯৫০ দ্য ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা ম্যাককারান অ্যাক্টের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সদস্য এমন অভিবাসীদের নিষিদ্ধ করা হয়, যা কংগ্রেসেও পাশ হয়। তবে আইনটির বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। ১৯৮০ সালের এপ্রিল তেহরানে যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার পর মার্কিনীদের জিম্মির ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট জিমি কার্টার। ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৯৮৭ সাল প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস এইডস রোগীদের ভয়াবহ ও সংক্রামক হিসেবে উল্লেখ করায় HIV পজিটিভ ব্যক্তিরা নিষিদ্ধ হন দেশটিতে। পরে সিদ্ধান্তটি প্রত্যাহারে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেওয়া পদক্ষেপকে ২০০৯ সালে সম্পূর্ণ করেন বারাক ওবামা। Congress and President Bush began this process last year and they ought to be commended for it.
we are finishing the job. 2017 সালের জানুয়ারি শরণার্থী ও অভিবাসী ইস্যুতে আবারও নিষেধাজ্ঞা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছরের মেয়াদে বিভক্তির প্রেসিডেন্টের নতুন কোনো নিষেধাজ্ঞা দেখতে অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। মুজাহিদ হাসান, RTV। ক্লেমন খেলার সংবাদ। ইসলামিক সলিডারিটি আন্তর্জাতিক আর্চারিতে ওয়াদা পূরণ করল বাংলাদেশ। মোট 9টি ইভেন্টের মধ্যে 6টিতে স্বর্ণপদক জিতে একক আধিপত্য দেখালো স্বাগতিকরা। এককে হীরামণি, নারী দলগত শ্যামলী রায়, বিউটি রায় ও রাদিয়া আক্তার, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে আবুল কাশেম, মিলন মোল্লা ও নাজমুল হুদা ও রিকার্ভে রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম বাংলাদেশকে স্বর্ণ এনে দেন। সাফল্যে সন্তুষ্ট খেলোয়াড় কর্মকর্তারা। মমিন রোহনের রিপোর্ট। বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাটিকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের আর্চাররা। নারীদের রিকার্ভ বো ইভেন্টের এককে স্বর্ণ জিতে দিনের শুরুটা করেন হীরামণি। আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে 6-4 গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জেতেন তিনি। আর্চারদের এই সাফল্যকে ধরে রাখতে ফেডারেশনকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানালেন স্বর্ণজয়ী পুরুষ কম্পাউন্ড দলকে নেতৃত্ব দেয়া এই আর্চার। বাইরের দেশে যে কম্পাউন্ড যে দেশগুলো ভালো আছে সেখান থেকে হয়তোবা ভালো কোচ বা আমাদের কোচকে সেখান থেকে ভালো কিছু শিখিয়ে আনতে বা আমাদের প্লেয়ারকে সেখানে কিছু কোচিং করানোর জন্য কোনো ব্যবস্থা করে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এদিকে শক্ত প্রতিপক্ষ নেপালকে রিকার্ভের দলগত ইভেন্টে হারিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা। ভবিষ্যৎ লক্ষ্য আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আছে। আমার এই টিমটা নিয়ে জন্য আমি সেটাই লড়তে পারি এবং আমরা সেখানেও জন্য এই গোলটা জন্য দিতে পারি। আর প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাওয়ায় খুশি বাংলাদেশের ভারতীয় এ কোচ। বাংলাদেশের বাচ্চারা যথেষ্ট আগ্রহী, তারা টিম একটা স্পিরিট আছে, তাদের মধ্যে অনেক উৎসাহ এবং তারা ডিসিপ্লিনের দিক থেকে অনেক বেটার, যার জন্য আমরা আজকে রেজাল্ট করতে পারছি। মমিন রোহন, RTV, ঢাকা। দেশকে ভালোবাসুন, বাংলাদেশি বাংলা চ্যানেল দেখুন। এই স্লোগান সামনে রেখে দেশের সব চ্যানেলের লোগো সম্বলিত 28 পৃষ্ঠার ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছে ডিজিটাল অপারেটিং টেকনোলজিস ডট। বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানের কার্যালয়ে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাহফুজুর রহমান ও মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এ সময় ডটের চেয়ারম্যান নাজিম আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছি সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, নির্বাচন কমিশন গঠনে কেন আইন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় যৌতুক বিরোধী আইন অনুমোদন, হজ যাত্রায় বাড়ল খরচ। অর্থ আত্মসাৎ মামলায় আবারও আদালতে খালেদা জিয়া, পুনঃতদন্তের আবেদন, দুর্নীতি অনুসন্ধানে বিমানের প্রধান কার্যালয়ে প্রতিনিধি দল। এবং নির্বিচার অবাধ উত্তোলনে প্রতি বছর নামছে পানির স্তর, মাটি হারাচ্ছে উর্বরতা, পরিবেশ ভারসাম্যহীন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।